আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। কেমন আছেন সবাই এবং কেমন চলছে আপনাদের প্রস্তুতি? ভালো আছেন সবাই? হ্যালো, খাদিজাতুল জান্নাত, এমডি স্যার আনোয়ারুল আসসালামু ইসলাম আলাইকুম। আনোয়ারুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার। আসসালামু কো- আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন সাবজেক্টের লোকজন বেশি আছেন এখানে? আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ব্যবস্থাপনা। সিএসসি, ব্যবস্থাপনা, সিএসি আর বাংলা আর ইতিহাস ও স্যার সংস্কৃতি। আমি সমাজ বিজ্ঞান। স্যার ভৌত জীববিজ্ঞান, বিজ্ঞান। ভৌত বিজ্ঞান। স্যার সমাজ সমাজ বিজ্ঞান। বিজ্ঞান। তাহলে মোটামুটি পুরাটাই একটা ম্যাশআপ আছে এখানে, সব সাবজেক্টের ম্যাশআপ। তো আজকে হলো আমাদের একটা বেসিক ক্লাস, অর্থাৎ বেসিক ক্লাস মানে হলো যে আমাদের মূল ক্লাস শুরু হওয়ার আগে এই আপনাদের চাকরি পরীক্ষার প্রস্তুতি বা অন্যান্য বিষয় নিয়ে সামগ্রিক একটা আলোচনা। তো এই সামগ্রিক আলোচনা শুরুটা আমরা যেটা নিয়ে করব সেটা হলো আমাদের এই নবম নিবন্ধন পরীক্ষা যেটা আছে, এইটা কিন্তু এখন আর নিবন্ধন পরীক্ষা না। একবার শুনেন এটার নাম নবম, একবার শুনেন 19তম। তো বেসিক্যালি নবম কি আর 19তম কি এটা নিয়ে কিছু কথাবার্তা আমরা বলি। আর যেহেতু পরীক্ষা দিবেন, সো আপনাদের অনেক অনেক প্রশ্ন থাকে এটা নিয়ে, সেই সকল প্রশ্নের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। কি বই পড়বেন, কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন, হাবিজাবি। আর মূল ক্লাস তো আমাদের এরপরে শুরু হবে। তো প্রথম যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আমাদের নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা 2026। এটার বিশেষত্ব কি, সার্কুলারের প্রক্রিয়া কবে কি হবে, এগুলা নিয়ে আর প্রস্তুতি সংক্রান্ত আলাপ আমরা করব। তো এটার নাম দেখেন, আগে নাম ছিল শিক্ষক নিবন্ধন পরীক্ষা। আর এবার এনটিআরসি এর চেয়ারম্যান সহ এনটিআরসি এর কর্তৃপক্ষ সবাই বলছে এটার নাম হবে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা 2026। কেন এই নাম? নবম নিয়োগ পরীক্ষা এবং 19তম নিবন্ধন পরীক্ষা, এই যে দুইটা নাম ছিল, একটা হলো নিয়োগ পরীক্ষা, নবম নিয়োগ পরীক্ষা, আর একটা হলো নিবন্ধন পরীক্ষা। এখানে দেখেন একটা হলো নিয়োগ, একটা হলো নিবন্ধন। এই দুটো পরীক্ষার মূল পার্থক্যের তাহলে বিষয়বস্তু কি, কেন এই নামগুলো বারবার বলা হচ্ছে এবং কি চাচ্ছে? সার্কুলার কবে এটা কেউ আমাকে জিজ্ঞেস করেন না, সার্কুলার কবে এটা এনটিআরসি কর্তৃপক্ষ নিজেও জানে না। এর অন্যতম একটা প্রধান কারণ হলো এনটিআরসি এর যে চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়েছিল এইবারটা এসে জয়েন করে নাই। উনি এখানে জয়েন করতে করছে। হুম। উনি এখানে জয়েন করতে মানে আপত্তি জানিয়েছেন, ফলে আপাতত এখন পর্যন্ত এই পদ ফাঁকাই আছে। আপাতত এই পদ ফাঁকাই আছেন। ওকে। তো এখন আসেন, যেহেতু আমাদের এনটিআরসি তে এখন চেয়ারম্যান যিনি আছেন উনি মূলত ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি মূলত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার কারণে উনি বোধহয় খুব বেশি কিছু করতে পারবেন না আর কি। তো সেক্ষেত্রে সার্কুলার দিতে দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিবর্তে যে মূল চেয়ারম্যান উনি যদি ফিরে আসেন বা নতুন কেউ দায়িত্ব নেয়, সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের সার্কুলারটা দ্রুত হতে পারে। আদারওয়াইজ সার্কুলার জুন মাসের শেষের নাগাদ হয়তো পেতে পারেন। দেখা যাক। এখন আসেন যে এই নবম নিয়োগ পরীক্ষা কি এবং 19তম নিবন্ধন পরীক্ষা কি, এই দুইটার মূল পার্থক্যের জায়গাটা কি, কেন বারবার এই নামগুলো বলা হচ্ছে? নবম নিয়োগ পরীক্ষা মানে এইটার প্রধান উদ্দেশ্য সরাসরি নিয়োগ প্রদান করা। নিয়োগ পরীক্ষা মানে এর উদ্দেশ্য থাকে সরাসরি নিয়োগ। আর নিবন্ধন পরীক্ষা মানে এটার উদ্দেশ্য হলো একটা সার্টিফিকেট দেওয়া, অর্থাৎ আপনার একটা সার্টিফিকেশন প্রক্রিয়া বা একটি নিবন্ধীকরণ প্রক্রিয়া, একটি সার্টিফিকেশন প্রক্রিয়া বা একটি নিবন্ধীকরণ প্রক্রিয়া। এটা হলো এর মূল বিষয়বস্তু। তা এখন দেখেন, নবম নিয়োগ পরীক্ষা এর আগে যতগুলো গণবিজ্ঞপ্তি হয়েছে সেই গণবিজ্ঞপ্তির সিরিয়াল গুলো ধরে এই সিরিয়ালটা আমাদের নবম নিয়োগ পরীক্ষা নামে অভিহিত হচ্ছে। কারণ এর আগে 7টা গণবিজ্ঞপ্তি আসছে, সপ্তম গণবিজ্ঞপ্তি পর্যন্ত। আর অষ্টম যেটা, এইটা ছিল প্রতিষ্ঠান প্রধান যেটা, অর্থাৎ অধ্যক্ষ উপাধ্যক্ষ, এরপর হলো সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, সুপার মাদ্রাসার সুপার বা সহকারী সুপার, অথবা বিএম ইনস্টিটিউটের সুপার বা সহকারী সুপার। এছাড়া আছে আমাদের এই যে কারিগরি প্রতিষ্ঠানগুলো এখানে, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান নিয়োগে যে সার্কুলারটা ওইটার নাম ছিল অষ্টম নিয়োগ সার্কুলার। আর সপ্তম ছিল, সপ্তম পর্যন্ত গণবিজ্ঞপ্তি। গণবিজ্ঞপ্তিটাই মোটামুটি একটা নিয়োগ সার্কুলারের মতো। মূলত যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদেরকে এনটিআরসিএ কর্তৃপক্ষ একটা সার্টিফিকেট দিত, এবং এই কর্তৃপক্ষের নামই হলো নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেশন অথরিটি।
এটা গঠিত হয়েছিল 2005 সালে এবং এরপরে এরা প্রথম নিবন্ধন পরীক্ষা শুরু করে এবং পাশে প্রথম নিবন্ধন পরীক্ষা হয়। হতে হতে আমরা 19তম পর্যন্ত মানে 18তম পর্যন্ত এসেছিলাম। তো পরবর্তী সার্কুলারটা ওই একইভাবে আসার কথা ছিল, 18তম নিবন্ধনটা। কিন্তু হঠাৎ আমরা শুনতে পারি যে এইটা আগের প্রক্রিয়া হবে না, এখন থেকে যে কয়টা শূন্য পদ সেটার বিপরীতে সার্কুলার হবে এবং যারা পাশ করবে তারা সরাসরি নিয়োগ পাবে। যার কারণে এই সর্বশেষ যে সার্কুলার 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার, এর পরেরটা হওয়ার কথা ছিল 19তম। এইটা না হয়ে যেহেতু কর্তৃপক্ষ সিস্টেম চেঞ্জ করতে চায়, তাই তারা গণবিজ্ঞপ্তির হিসেব ধরে অষ্টম গণবিজ্ঞপ্তি বা অষ্টম প্রধান প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তির পরবর্তী যে বিজ্ঞপ্তিটা আসতে যাচ্ছে এইটাকে তারা নাম দিবে নবম নিয়োগ বিজ্ঞপ্তি। আর এটা ছিল নিবন্ধনের জন্য সার্কুলার, যে কারা কারা শিক্ষক হতে চান তারা আগে একটা নিবন্ধন বা একটা সার্টিফিকেট নিয়ে নেন, এই সার্টিফিকেট থাকলে আপনি শিক্ষক হতে পারবেন। ওই সার্টিফিকেট নেওয়ার পরে যারা পাশ করবেন তাদের জন্য এই গণবিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হতো এবং এইখানে যারা আবেদন করে তাদের মধ্যে থেকে কিছু মানুষ চাকরি পেত, কিছু মানুষ পেত না। কিন্তু প্রসেসটা ছিল যারা পরীক্ষা পাশ করবে সবাই চাকরি পাবে না বা এটার সাথে চাকরির কোনো সম্পর্ক ছিল না। এইটা চেঞ্জ করে প্রথম যেটা ছিল সেইখানে ছিল শূন্য পদের বিপরীতে সার্কুলার, এখন থেকে হবে অর্থাৎ ধরেন আপনার সাবজেক্টে যে কয়টা শূন্য পদ ওই কয়টা পদের বিপরীতেই সার্কুলারটা দেওয়া হবে। যে আমরা ধরেন সমাজবিজ্ঞানে 22 জন লোক লাগবে, এই 22টা পদের বিপরীতে সার্কুলার হবে, 44 জন লোককে প্রিলিতে পাশ করানো হবে এবং ভাইভায় 44 থেকে 22 জনকে চূড়ান্তভাবে সিলেকশন করা হবে। আর আগে ছিল এই পরীক্ষাটা শুধুমাত্র একটা সার্টিফিকেট দেওয়ার পরীক্ষা, অর্থাৎ এই পরীক্ষার মূল উদ্দেশ্য যারা এই পরীক্ষা দিবে তারা পাশ করতে পারলে তারা একটা সার্টিফিকেট পাবে। সো এখনকারটা হলো শূন্য পদের বিপরীতে সার্কুলার, আর আগেরটা ছিল একটা সার্টিফিকেট দেওয়ার জন্য সার্কুলার। এখনকারটা হলো পাশ করলে সরাসরি চাকরি, আর আগেরটা হলো পাশ করলে জাতীয় মেধা তালিকা নামে একটা তালিকা করে রাখা হতো, ওই তালিকায় নাম অন্তর্ভুক্ত হতো, আর কিছুই না। আর এর 3 থেকে 6 মাস পরে একটা সার্টিফিকেট দেওয়া হতো। এরপরে হলো এখন কোনো লিখিত পরীক্ষা নেই। আর আগে প্রিলি, লিখিত এবং ভাইভা 3টা পরীক্ষা অনুষ্ঠিত হতো। এই লিখিত ধাপটা উঠায় দেওয়া হয়েছে যাতে পরীক্ষা খুব দ্রুত গতিতে শেষ করে নিয়োগ প্রদান করা যায় এবং এই দ্রুত গতি করতে গিয়ে আজকে 2 বছর ধরে সার্কুলার দিতে পারে না। এরা আগে প্রতি বছরে সার্কুলার দিত এবং লাস্ট 17-18 বোধহয় 6 মাসের ব্যবধানে সার্কুলার হয়েছে, কিন্তু তারপর থেকে আর আজ অবধি তারা এখন পর্যন্ত সার্কুলার দিতে পারেনি। তো এখন কথা হলো আমাদের এইখানে লিখিত পরীক্ষা নেই কেন? পরীক্ষা দ্রুত গতির করার জন্য। লিখিত পরীক্ষা তো 100 নম্বরের পরীক্ষা, ধরেন প্রিলি পাস করতো কমপক্ষে লাস্ট পরীক্ষায় প্রায় 2 লাখের কাছাকাছি আপনার এই পাস করছিল শিক্ষার্থীরা। তো 2 লাখ ইন্টু 100 নম্বরের খাতা যদি কমপক্ষে আপনার 30 পৃষ্ঠাও হয়, তাহলে 2 লাখ মানে হলো 5টা শূন্য আর 30-এর একটা শূন্য অর্থাৎ 20 লাখ, আর 3 × 2 = 6 অর্থাৎ হলো 60 লক্ষ পৃষ্ঠার খাতা দেখে শেষ করে তারপর ফলাফল দেওয়া লাগতো। 1 লাখ ধরলে 3 লাখ পৃষ্ঠার খাতা দেখে, এই 30 লাখ পৃষ্ঠা খাতা দেখে তারপর রেজাল্ট দেওয়া লাগতো। এই ঝামেলা অতিক্রমের জন্য বা দ্রুত করার জন্য ওনারা মূলত লিখিত পরীক্ষা বাদ দিয়ে দিয়েছেন। এবং নিয়োগ পরীক্ষার আরেকটা বিশেষত্ব হলো নিবন্ধন পরীক্ষায় শূন্য পদ অনুযায়ী আবার আলাদা করে একটা গণবিজ্ঞপ্তি হতো, যাদের সার্টিফিকেট আছে তারা শুধু সেইখানে আবেদন করতে পারতো এবং যারা আবেদন করতো সবাই চাকরি নাও পেতে পারতো। বাট এখন হয়েছে যেটা, যে প্রিলিমিনারি পরীক্ষাতেই শূন্য পদ বিবেচনায় নেওয়া হবে, অর্থাৎ প্রিলিমিনারি ধাপ থেকেই শূন্য পদ বিবেচনায় নেওয়া হবে। প্রিলিমিনারি ধাপ থেকেই শূন্য পদ বিবেচনায় নেওয়া হবে, অর্থাৎ প্রিলিতেই পাশ করানো হবে শূন্য পদের হিসেব করে। যার কারণে যারা প্রিলি পাশ করবে সবারই চাকরি পাওয়ার সুযোগ অনেক বেশি থাকবে। এরপরে বলা হয়েছে কোনো পাস মার্ক এখানে নেই, আছে হলো কাট মার্ক। এইটা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেটা এর আগেও অনেকবার আপনাদেরকে বলেছি, যে এবার এখানে লিখিত ভাইভায় নির্দিষ্ট পাস মার্ক ছিল। আগের যে পদ্ধতি সেইখানে লিখিত প্রিলিমিনারি এবং ভাইভা পরীক্ষার জন্য আলাদা করে পাস মার্ক ছিল। হুম, কিন্তু এখন আর আলাদা করে পাস মার্ক নাই। যেহেতু আলাদা করে পাস মার্ক নাই, তাহলে আছে কি? আছে হলো কাট মার্ক। কাট মার্ক সিস্টেমটা কি, এটা কিভাবে কাজ করে এটা নিয়ে কথা বলবো। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আমাদের এইবারের যে পরীক্ষা, এইবারের পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই
ওকে, এইবার পরীক্ষা আমরা দেখতে পাই যে শূন্য পদের 1:2 অনুপাতে প্রিলির ফলাফল প্রদান করা হবে। আর আগে প্রিলি বা লিখিত ফলাফলে শূন্য পদ কোনো বিবেচনার বিষয়বস্তু ছিল না। অর্থাৎ যদি আপনার সাবজেক্টে সারা দেশে 40টা পদ থাকে, আপনার সাবজেক্টে সারা দেশে প্রিলি পাস করবে এই বিধিমালা অনুযায়ী 80 জন। হুম। পরীক্ষা যদি যায় 10,000 জন, এই 10,000 জন থেকে বাদ পড়বে 9,900 কতজন? 9,900 জন, 20 জন। 9,920 জন বাদ পড়বে, বাকি থাকবে যে 80 জন, এরা যাবে হলো ভাইবা দিতে। আর এই 80 জন থেকে চূড়ান্তভাবে যে কয়টা পদ আছে সেই কয়জন চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হবে এবং তারা গিয়ে সরাসরি জয়েন করবে। 2টা ধাপ, একটা প্রিলি এবং একটা লিখিত। এই 2টা শেষ করে উত্তীর্ণ হতে পারলেই সরাসরি গিয়ে যোগদান। বাট খুবই 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 কঠিন এবং টাফ একটা সিচুয়েশন হবে এইবারের পরীক্ষায়। কারণটা হলো ওই যে শূন্য পদের বিপরীতে পাশ করানো হবে। এটা হলো প্রধান কারণ যে জন্য এবারের পরীক্ষাটা খুব বেশি টাফ হয়ে যাচ্ছে। কারণটা হলো যদি আপনার সাবজেক্টে শূন্য পদ কম থাকে তাহলে আপনার জন্য এটা হাইলি চ্যালেঞ্জিং। অর্থাৎ আপনার এই পরীক্ষাটা অতিক্রম করে আসতে হবে আপনার শূন্য পদের বিপরীতে, এবং ভাইভায় যারা ভাইবা দিতে পারবে তাদের জন্য একেবারেই সুবর্ণ সুযোগ। সেটা হলো 1:1 অনুপাতে ভাইভায় চূড়ান্ত সুপারিশ করা হবে। অর্থাৎ একটা পদের বিপরীতে একজনকে সুপারিশ করা হবে। আর আগে ভাইবা পাশ করলে শুধুমাত্র একটা নিবন্ধন সার্টিফিকেট পাওয়া যেত। ভাইবা পাশ করলেই যে চাকরি পাওয়া যাবে, ভাইবা পাশ করলেই যে আপনি চূড়ান্ত রাস্তায় এগিয়ে গেলেন, এরকম না। আগের সিস্টেম ছিল কেউ যদি ভাইবা পাশ করতো তাহলে সে একটা সার্টিফিকেট পেত। এটার নাম ছিল নিবন্ধন সার্টিফিকেট। এটার নাম ছিল নিবন্ধন সার্টিফিকেট। আর এখন আর এসব কোনো সিস্টেম নাই। এখন প্রাইমারি বা বিসিএস এর মতো সরাসরি প্রাইমারি বা বিসিএস এর মতো সরাসরি আপনার করা হয়, নিয়োগ দেওয়া হয় এই প্রক্রিয়ায়। আর যেহেতু সরাসরি নিয়োগ সেহেতু আপনার চ্যালেঞ্জ অনেক বেশি কঠিন হবে এবং সেইভাবেই এইবারের পরীক্ষাটা সাজানো হচ্ছে। এরপর যদি আমরা বলি এইবারের পরীক্ষা, এটার বিশেষত্ব একটা, সেটা হলো শূন্য পদের বিপরীতে সার্কুলার। এই সার্কুলারটা প্রকাশিত হবে যেদিনই হোক, আজকে, কালকে, পরশুদিন, 1 মাস পর, 2 মাস পর, 6 মাস পর সার্কুলার তো দিতে হবে, লোক তো লাগবে, শূন্য পদ তো আছে হিউজ, প্রায় 80,000-এর কাছাকাছি। তো এখন এই শূন্য পদের বিপরীতে এবার সার্কুলার হবে। শূন্য পদের বিপরীতে সার্কুলার মানে কি? আমাদের শূন্য পদ আছে 77,799টা। এই পদগুলো আছে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল পর্যায়ে 2, যেটা হলো আমাদের ইবতেদায়ী মাদ্রাসাগুলো। সব মিলায়ে আমাদের এইখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এই শূন্য পদের তালিকাটা প্রকাশ করা হয়েছিল গত 19শে এপ্রিল শনিবার 2026। এই দিন এই শূন্য পদের তালিকাটা দেওয়া হয় এবং এই শূন্য পদ যে কয়টা একেবারে সেই কয়টাই সার্কুলার আসবে সেই কয়টা পদের বিপরীতে। এখন কথা হলো আপনার সাবজেক্টে যে পদ আছে, তো এখানে 2টা বিষয়, 2 ধরনের পদ। একটা হলো পদের নাম সহকারী শিক্ষক, অথবা পদের নাম মৌলভী, অথবা পদের নাম আমার লেকচারার, এরকম ভাগ আছে। স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে এরকম বিভাজন আছে। তো ওইগুলো এক ধরনের পদ, সেই পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা। দ্বিতীয়টা হলো প্রত্যেক পদের আবার কতটা করে শূন্য পদ আছে। যেমন সহকারী শিক্ষক পদের সবচেয়ে বেশি শূন্য পদ আছে, অর্থাৎ স্কুল পর্যায়ে যাদের চাকরিটা নিতান্তই দরকার বা যাদের মনে হয় যে এইবারই চাকরিটা কনফার্ম করতে চান, তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হলো স্কুল চয়েস দেয়া বা স্কুলে পরীক্ষাটা বেশি গুরুত্ব দিয়ে দেওয়া। কারণ হলো কি, স্কুলে শূন্য পদ থাকে হিউজ। কারণ একটা উপজেলায় একটা উপজেলায় আপনার মাধ্যমিক লেভেলের স্কুল অথবা মাদ্রাসা এগুলো সব যদি একত্র করা হয়, কমপক্ষে 50 থেকে 70, 80, কখনো 100 থেকে 150 শিক্ষা প্রতিষ্ঠান থাকে মাধ্যমিক পর্যায়ের। কিন্তু একটা উপজেলায় যদি আপনি কলেজ হিসেব করেন, পৌরসভা বা সিটি কর্পোরেশন বড় শহর ছাড়া একটা উপজেলায়, সদর উপজেলা ছাড়া অন্য যে কোনো উপজেলায় 2টা 3টার বেশি কলেজ থাকে না। তা 3টা কলেজে 3টা পদেই থাকবে আপনার সাবজেক্টে। তার মধ্যে 3টাই তো আর ফাঁকা থাকবে না, হয়তো 1টা বা 2টা ফাঁকা থাকবে। কিন্তু স্কুল পর্যায়ে হয় কি, একটা উপজেলায় যদি 30, 40, 50টা, 60টা, 100টা স্কুল থাকে, তাহলে ওইখানে পদ সংখ্যাও অনেক বেশি থাকার সুযোগ থাকে। তো যাদের মাস্ট বি একটা চাকরি প্রয়োজন তারা অবশ্যই স্কুলকে ইগনোর করবেন না। এর বাইরে সহকারী শিক্ষক ধর্ম নৈতিক শিক্ষা 928টা পদ আছে। সহকারী শিক্ষক শরীর চর্চা প্রশিক্ষক 4,000 পদ আছে। সহকারী মৌলভী 11,000 পদ আছে। এটা হলো স্কুল পর্যায়ে 2 এর পদ। স্কুল
2 এর পদ সহকারী মৌলভী। এছাড়া কম্পিউটার যেটা ব্যবহারিক নির্দেশক বা ডেমনস্ট্রেটর, এটার পদ আছে 129টা। ব্যবহারিক নির্দেশক কম্পিউটার 1616টা মোট পদ আছে। এর বাইরে আর পদ আছে আমাদের ইবতেদায়ী কারি 2563টা পদ আছে। এছাড়া ইবতেদায়ী মৌলভী 6166টা পদ আছে। ইবতেদায়ী শিক্ষক 444টা পদ আছে। প্রশিক্ষক 51টা পদ আছে। প্রভাষক 5852টা পদ আছে। এটা হলো কলেজে, অর্থাৎ কলেজে সব মিলায় পদ মাত্র 5800। আমরা যেটা দেখি যে 77,000 পদ ফাঁকা আছে, এই 77,000-এর কিন্তু 44,600 পদেই হলো আপনার স্কুল পর্যায়ে। আর বাকি থাকলো কত? বাকি থাকলো 33,000 পদ। তার মধ্যেও অধিকাংশ পদ চলে যায়, এই যে দেখেন, সহকারী মৌলভী একটা পদ, তারপরে ইবতেদায়ী মৌলভী একটা পদ, তারপরে আমাদের ইবতেদায়ী কারি একটা পদ। এই পদগুলো হিসাব করলে 11 আর 6 17 আর 2 19 20 21,000-এর কাছাকাছি, অর্থাৎ 44 আর 21 চলে গেলে প্রায় 65,000-এর বেশি পদ চলে যায়। এর বাইরে আবার কিছু স্পেশাল সাবজেক্ট আছে, যেমন ফিজিক্স, এটা শূন্য পদ হিউজ, যেমন চারু ও কারুকলা, এটা শূন্য পদ হিউজ। এই ধরনের সাবজেক্টে যাদের আবেদন করার সুযোগ আছে, যেমন চারু ও কারুকলায় আবেদন করার জন্য খুবই সামান্য একটা যোগ্যতা প্রয়োজন, 1 বছরের একটা ডিগ্রি থাকলে তাহলে আবেদন করা যায়। যদি কারো সুযোগ থাকে তাহলে ওইখানে ফোকাস করবেন যাদের চাকরি প্রয়োজন। আর যাদের সাবজেক্ট প্রয়োজন তারা অবশ্যই সাবজেক্টকে প্রিফারেন্স দিবেন, কিন্তু যাদের চাকরি প্রয়োজন তাদের প্রিফারেন্স থাকবে মাস্ট বি এমন কোনো পদ, যেমন অনেকে সমাজ বিজ্ঞানে অনার্স করছেন, আবার হিন্দু ধর্মের যে 3 বছর মেয়াদী একটা ডিগ্রি আছে ওই ডিগ্রিটাও করা আছে, যেটা থাকলে হিন্দু ধর্ম শিক্ষায় আবেদন করা যায়। এই ডিগ্রিটা যাদের করা আছে তারা ফোকাস ওইখানে দিবেন না, অর্থাৎ সমাজ বিজ্ঞানে ফোকাস দিবেন না, যেহেতু শূন্য পদ কম। তারা ফোকাস দিবেন হলো হিন্দু ধর্ম শিক্ষায়। আবার যাদের কৃষি ডিপ্লোমা করা আছে, আবার যাদের ফিজিক্যাল এডুকেশনের উপর বিপিএড করা আছে, হ্যাঁ, ফিজিক্যাল এডুকেশনের 1 বছর মেয়াদী ডিগ্রি, এইখানে শূন্য পদের সংখ্যা অনেক বেশি। সে যদি একই সাথে 2টা জায়গা থেকে ডিগ্রি করা থাকে, একটা হলো স্কুলের মানে জেনারেল লাইনের শিক্ষায়, আর একটা হলো আপনার বিপিএড করা এরপরে সাথে প্লাস, তো সে কি করবে? সে তার যে মূল সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞান এগুলোতে না করে শরীর চর্চা শিক্ষক পদে আবেদন করতে পারেন, তাহলে চাকরি পাওয়ার সুযোগ অনেক বেশি থাকবে। আদারওয়াইজ চাকরি পাওয়ার চান্স কমে আসবে, যেহেতু শূন্য পদের সংখ্যা খুবই খারাপ অবস্থা। অনেক সাবজেক্ট আছে যেগুলা শূন্য পদ বিসিএস এর থেকেও কম, যেমন আমার সমাজ কল্যাণ সাবজেক্ট, একটা সাবজেক্ট সমাজ কল্যাণ সাবজেক্টে বিসিএস এ, লাস্ট বিসিএস এ বোধহয় 43তম বিসিএস এ 17টা শূন্য পদ ছিল, 41তম বিসিএস এ 20টা না 22টা পদ ছিল, আর 40তম বিসিএস এ 23টা শূন্য পদ ছিল। আর এইবারের নিবন্ধনে প্রভাষক পদে সমাজ কল্যাণের শূন্য পদের সংখ্যা হলো 20টা, অর্থাৎ বিসিএস এর থেকেও কম পোস্ট। এরকম আরো অনেক সাবজেক্ট আছে যেগুলো শূন্য পদের সংখ্যা খুবই কম। আবার কিছু আছে যেটা মডারেট, অর্থাৎ মাঝারি ধরনের, ওইগুলোতে আপনি আপনার সাবজেক্টে ফোকাস রাখতে পারেন। তবে বেসিক কথা হলো যে আপনি সবসময় স্কুল পর্যায়ে বেশি ফোকাস দিবেন। মাদ্রাসার যারা আছেন তারা মাদ্রাসায় ফোকাস বেশি দিবেন, এবং যারা স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন তারা স্কুলটাকে ফোকাস দিবেন। যাদের সাবজেক্টে শূন্য পদ অনেক কম কিন্তু কনফিডেন্স তাও কম, তারা স্কুল পর্যায়ে টুকে ফোকাস করতে পারেন চাকরি পাওয়ার জন্য, বাট বেতন খুবই কম, পরে গিয়ে আফসোস না করা লাগে। এটা আগে ভাগে দেখে জেনে তারপরে বুঝে সেই অনুযায়ী আবেদন করবেন, মানে হইলে ভালোটাই হোক, না হইলে দরকারই নাই করার, যাতে পরে গিয়ে আফসোস না করেন। আর এইবার থেকে যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার সিস্টেমটাই হলো আপনি পাশ করতে পারলে সরাসরি চাকরি, অর্থাৎ কথাটা হলো প্রিলি এবং ভাইবা মাত্র 2টা পরীক্ষা, যার মধ্যে প্রিলি পরীক্ষা 200, ভাইবা পরীক্ষা 20। এই 220 নাম্বারের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সরাসরি নিয়োগের সুপারিশ করা হবে, আলাদাভাবে আর আগের মতো গণবিজ্ঞপ্তিও হবে না, এবং আলাদাভাবে কোনো আবেদন করারও প্রয়োজন হবে না, ডিরেক্ট চাকরি, সেটা যেদিনই সার্কুলার হোক। এখন দেখেন সার্কুলার যেহেতু হচ্ছে না, এটা মোটামুটি আমাদের সবার জন্যই জটিলতা, হ্যাঁ। এরপরে যেটা আছে যে প্রিলিতেই এবার শূন্য পদ কিন্তু বিবেচনা করা হবে। ওকে, এইটা প্রিলিতেই এবার শূন্য পদ বিবেচনায় নেওয়া হবে। আগে কিন্তু প্রিলি পরীক্ষায় কোনোভাবেই শূন্য পদ বিবেচনা নেওয়া হতো না। প্রিলি পরীক্ষায় বলা হতো থাকবে কি, প্রিলি পরীক্ষায় থাকবে হলো আগের দিনে বলা হতো পাস মার্ক কত, 40%। এবার কি এই কথা বলা নাই? এবারও বলা আছে, কিন্তু আছে। এবার বলা আছে যে লিখিত বা এমসিকিউ টাইপ পরীক্ষা হবে 200 নাম্বারের, যেখানে জেনারেল 100, নিজ সাবজেক্ট 100। বাট আমাদের মিনিস্ট্রি নতুন করে বলছে যে জেনারেলের জন্য থাকবে, সরি,
জেনারেলের জন্য থাকবে 60 মার্কের কোশ্চেন এবং নিজের সাবজেক্টের উপর সাবজেক্টিভ প্রশ্ন থাকবে 140টা। এই 200টা প্রশ্নের উত্তর করতে হবে, সাথে 20 নম্বরের একটা ভাইবা পরীক্ষা থাকবে। তো এই 200টা প্রশ্নের উত্তর করতে আপনি সময় পাবেন, 200 প্রশ্নের উত্তর করতে আপনি সময় পাবেন মাত্র 120 মিনিট, অর্থাৎ প্রতি প্রশ্নে 30 থেকে 40 সেকেন্ড, 40 সেকেন্ডের আশপাশে আপনি সময় পাবেন প্রতিটা প্রশ্নের জন্য। তো 40 সেকেন্ডে আপনার ধরেন জেনারেল পার্টে 140টার মধ্যে গণিত বিশাল এক ট্রাপ, এই গণিতে বাইর হয়ে আসা 15টা প্রশ্নে যদি 1 মিনিট করেও লাগে 15 মিনিট, 1.5 মিনিট লাগলে 15টা প্রশ্নে 20-22 মিনিট সময় লেগে যায়। ইংরেজি একবার লাইন ধরে পড়ে অপশন গুলো দেখতে গেলে 15টা প্রশ্নে কমপক্ষে 15 মিনিট, এর থেকে বেশি লাগলে 20 মিনিট, দুইটা যদি 20-20 40 মিনিট লেগে যায় কমপক্ষে, টাইম ধরলাম এটা, এর থেকে কমে খুবই ইম্পসিবল ব্যাপার, বেশি লেগে যেতে পারে, এটা আমরা ধরলাম। তো 120 মিনিট থেকে 40 মিনিট গেলে থাকে হলো 80 মিনিট। বাকি 80 মিনিটে আপনার জন্য প্রশ্ন বাকি থাকবে। এই 40 মিনিটে যদি আপনি 30টা প্রশ্ন অ্যান্সার করেন, তারপরে 170টা প্রশ্ন, অর্থাৎ 80 মিনিটে 170 মানে হলো প্রতি 30 সেকেন্ডে পরবর্তী প্রশ্ন পড়বেন, অপশন দেখবেন, গোল্লা ভরাট করবেন, আবার পরের প্রশ্নে চলে যাবেন। এইভাবে প্রতি 30 সেকেন্ডে যাইতে হবে, এবং এইটা ধরলাম উইদাউট এনি লস টাইম, অর্থাৎ আপনার যদি কোনো ডিলে না হয়, যেমন খাতায় সাইন করা, যেমন আপনার হাজিরা খাতায় স্বাক্ষর করা, যেমন ওএমআর শিটে ভরাট টরাট করা, এগুলোর জন্য যদি কোনো ধরনের লস টাইম না যায়। হুম। তো মূল বিষয়টা হলো, যদি লস টাইম না যায় তাহলে আমরা অনেকখানি দ্রুত পারবা, না হয় 30 সেকেন্ডেরও কম সময় চলে আসবে প্রতিটা এমসিকিউ ভরাট করতে। সো এটার জন্য বারবার বারবার পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করে নিজেকে ঝালাই দিতে থাকেন। সেটা তো বিদ্যালয়ের সাথে যুক্ত আছেন, এখান থেকেও পারেন, বাট এর বাইরে নিজেও একটু প্র্যাকটিস করবেন। আর একটা জিনিস হলো আপনার এই যে পরীক্ষা, এখানে প্রধান চ্যালেঞ্জটাই হলো এমসিকিউটা, পরীক্ষাগুলোতে নেগেটিভ মার্কিংটা একটা খুবই ফ্যাসাদের জিনিস। আর একটা হলো এমসিকিউ টাইপ পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নের যে সময় এবং যেই পরিমাণ প্রশ্ন থাকে, এই দুটার মধ্যে সমন্বয় করে সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর করে আসা, বা অ্যাটলিস্ট সব প্রশ্ন পড়ে দেখা, এই সুযোগ না থাকলে আপনার জন্য এটা টাফ হয়ে যাবে। তো দেখেন এখানে বলা আছে যে এবার এমসিকিউতে ন্যূনতম পাস নাম্বার 40%, ভাইভাতেও ন্যূনতম পাস নাম্বার 40%, দুইটাই 40% পাস নাম্বারের কথা বলা আছে, বাট 40% নাম্বার পেলে কেউ পাস করবে না। কেন পাস করবে না? কারণটা হলো প্রিলিতেই শূন্য পদ বিবেচনায় নেওয়া হবে। এই লাইনটা খুব ভালো করে দেখেন, প্রিলিতেই শূন্য পদ বিবেচনায় নেওয়া হবে কি আমরা বলবো। আর এইবারের পরীক্ষা এই জন্যই চ্যালেঞ্জিং যে এবারের পরীক্ষায় সুনির্দিষ্ট কোনো পাস মার্ক থাকবে না। হ্যাঁ, একটু আগে আমরাই বলে আসছি যে পাস মার্ক কত, 40%। এখন আমরাই আবার বললাম যে কোনো পাস মার্ক নেই, কারণটা কি? কারণটা হলো এইবার যেহেতু শূন্য পদের বিপরীতে এমসিকিউতে আপনার লোকজন পাস করানো হবে, সেক্ষেত্রে জটিলতাটা কিভাবে বাড়বে? বাড়বে হলো, ধরেন আপনার সাবজেক্টে আবেদনকারীর সংখ্যা 10,000। এখন এই 10,000 মানুষকে পাস করানো হবে কিসের ভিত্তিতে? সুনির্দিষ্ট পাস নাম্বারের উপর ভিত্তি করে, নাকি আপনার শূন্য পদের বিপরীতে? দুইটা সিস্টেম থাকে, একটা সিস্টেম হলো শূন্য পদের বিপরীতে পাস করানো, আর একটা সিস্টেম হলো সুনির্দিষ্ট পাস মার্কে পাস করানো। তাহলে প্রথমটা হলো কাট মার্ক, যেটা এবার হবে। আর আগে যেটা সিস্টেম ছিল সেটা হলো পাস মার্ক, যদিও এবার পাস মার্ক বলা আছে, কিন্তু পাস মার্ক কার্যকরী হবে না, কার্যকরী হবে কাট মার্ক। কেন? জিনিসটা কি বুঝায় বলি। পাস মার্কটা হলো আপনার ধরেন এই 10,000 পরীক্ষার্থীর মধ্যে থেকে যারা পরীক্ষা দিবে, পাস মার্ক কত? পাস মার্ক হলো ধরেন 40%, মানে হলো 200 নম্বরের পরীক্ষায় 80 পেলেই পাস, 200 নম্বরের পরীক্ষায় 80 পেলেই পাস। এবং বিধিমালায় এই কথাও বলা আছে যে আলাদা পাস নেই, অর্থাৎ জেনারেলে আলাদা করে, সাবজেক্টিভে আলাদা করে পাস লাগবে না, অর্থাৎ কোনো পার্টে আলাদা করে পাস করার প্রয়োজন নেই। মোটের উপর 40% বা 200-র মধ্যে 80 পেলেই আপনি নিশ্চিত পাস। কিন্তু সমস্যা হলো কাটমার্কে কেন চলে যাবে এটা? 40% পাস মার্ক বলা থাকলেও এই কথা বলা আছে যে প্রতি শূন্য পদের বিপরীতে 1:2 অনুপাতে প্রিলি পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেওয়া হবে। 1:2 অনুপাতে প্রিলি ফলাফল তৈরি করা হবে। মানেটা কি? মানেটা হলো যদি আপনার সাবজেক্টে শূন্য পদ থাকে 50টা, তাহলে আপনার সাবজেক্টে পাস করবে কত? 100 জন। পরীক্ষার্থী কত? 10,000। এখন এই 10,000 পরীক্ষার্থীর মধ্যে থেকে যদি আপনি, সরি, 10,000 পরীক্ষার্থীর মধ্যে থেকে
যদি আপনি 100 জনকে নেন তাহলে বাকি থাকলো কত? 9,900 জন এইখানেই আউট। এদের এই পর্যন্তই পরীক্ষা শেষ। কারণ ওই যে শর্তে বলা আছে 1:2 অনুপাতে প্রিলি পরীক্ষার ফলাফল তৈরি করা হবে। তা ওইখানে যদি আপনি বাদ পড়ে যান তাহলে আপনি চূড়ান্ত ভাবে বাদ, আর নাই। সো এই ধাপেই আসল খেলাটা হবে এবং এইখানে অনেক মানুষ বাদ পড়বে। এটা মাথায় রেখে প্রিলির প্রস্তুতি নেবেন। এবং এই ধাপে যারা টিকবে সেই 100 জনের মধ্যে থেকে চূড়ান্ত ভাবে 50 জনকে রাখা হবে ভাইবা পরীক্ষার পরে। সো এইখানে কাজ করবে কি সিস্টেম? কাজ করবে হলো কাটমার্ক সিস্টেম। কাটমার্কটা কিভাবে কাজ করে? এই 10,000 জন পরীক্ষা দেওয়ার পরে যার নাম্বার সবচেয়ে বেশি, ধরেন ওনার নাম্বার হলো 182, এই লোককে রাখা হলো 1 নাম্বার। 182 কিসের ভিত্তিতে? 200 নাম্বারের প্রিলি এবং 20 নাম্বারের ভাইবা, দুইটার যোগফল মিলে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে এবং চূড়ান্ত ফলাফলে উনি ধরেন পেল 182, উনি থাকলো 1 নাম্বারে। 2 নাম্বার জনের নাম্বার হলো ধরেন 181.5, 3 নাম্বারের নাম্বার হলো ধরেন 179। এরকম আসতে আসতে আমাদের শূন্যপদ যে কয়টা আছে তার ডাবল লোককে প্রিলি পাস করাবে বলছে। সো শূন্যপদ যদি 50টা হয় 100 জন পর্যন্ত ওনারা পাস করাবে। 100তম ব্যক্তির নাম্বার ধরেন 129.5। এখন কথা হলো 129.5 এই নাম্বারটা তার একজন ব্যক্তি পাবে না। এই নাম্বারটা পাবেন কমপক্ষে ধরেন 5 জন, 10 জন, 20 জন বা 30 জন বা 50 জন। সেই ক্ষেত্রে কাটমার্কে করা হয় কি, যে এই সংখ্যাটা এই 100তে এসে আটকায় না, সংখ্যাটা এই নাম্বারটা 129.5 আরো যারা যারা পেয়েছেন তাদের পর্যন্ত নামতে থাকে। ধরেন এই নাম্বারটা আরো এরকম 12 জন পেল, তাহলে 112তম ব্যক্তির নাম্বার ছিল 129.5। 100 থেকে 112 পর্যন্ত এই 12 জনের এই একই নাম্বার। সো এই 112তম ব্যক্তির এইখানে এসে কম্পিউটারের সিলেকশন থেমে যাবে এবং এরপর থেকে 113তম ব্যক্তি যার নাম্বার হলো 129, ইনি আর লিস্টে আসবে না, উনিও আসবে প্রিলি ফেল। 129 পাওয়া যে ব্যক্তি আর একজন 129.5, তাহলে 129 ওয়ালা পরীক্ষায় আসবে ফেল। কিন্তু ওনার নাম্বার 40% যে বলা ছিল তার থেকে বেশি না কম বলেন? অর্থাৎ 40% মানে কত? 80। উনি তো পাইছে 129, তারপর উনি ফেল। কারণ কারণ হলো এখানে 1 থেকে ধরে 100 পর্যন্ত টিকানোর কথা, কিন্তু ওই একই নাম্বার আরো কিছু লোকজনের আছে তাদেরকেও রেখে দেওয়া হবে যাদের নাম্বার একই। রেখে দেওয়ার পরে কি হবে? তাদের ভাইবা পরীক্ষা হবে এবং এই দুইটা পরীক্ষা অনুযায়ী মূলত এই নাম্বারটা সেট করা হয়। প্রথমে প্রিলি পরীক্ষাটা এরকম টিকানো হবে এবং প্রিলির মধ্যে যারা ভালো করবে তাদের মধ্যে থেকে যাদেরকে নেওয়া হবে 2:1 অনুপাতের বিপরীতে গিয়ে আবার 1:1 অনুপাতে পাশ করানো হবে। অর্থাৎ যে কটা শূন্য পদ ওই কয়জন ভাইবা থেকে রাখবে, কিন্তু কোনোভাবে একবার ভাইবায় যেতে পারলে 50-50 চান্স থাকে চাকরিটা হয়ে যাওয়ার। আর ভাইভাতে গত বছর 20,600 কতজন XYZ এরকম মানুষ ফেল করছে ভাইভায়, নিবন্ধন ভাইভায় ফেল করছে। কিন্তু দেখেন নিবন্ধন ভাইভায় বলা আছে পাস মার্ক হলো 40%, মানে হলো 20 মার্কের পরীক্ষায় পাস মার্ক কত? তাহলে 40% মানে 4, 10-এ 4 হলো 20-এ 8, এটা হওয়ার কথা পাস মার্ক। কিন্তু ঝামেলা হলো এরা গতবার যে গন্ডগোলটা পাকাইছিল সেটা হলো আপনার এই 20-এর মধ্যে সার্টিফিকেটে একটা নাম্বার ছিল, 20-এর মধ্যে সার্টিফিকেটের নাম্বার ছিল 12 এবং এই 20-এর মধ্যে আরেকটা নাম্বার ছিল হলো উপস্থিতি এবং অন্যান্য বিষয়, উপস্থিতি, প্রশ্নোত্তরের দক্ষতা, পোশাক আশাক ইত্যাদি মিলায় আরো 8 মার্ক। তো ওরা এই দুইটা পার্টে আলাদা আলাদা করে পাস ধরছিল গতবার। ওরা দেখাইছে যে এই পার্টে কেউই পাস করতে পারে নাই এই 20,000 মানুষ। এর আগে সর্বোচ্চ নিবন্ধনের ইতিহাসে ফেলের সংখ্যা ছিল মাত্র, নিবন্ধনের ইতিহাসে এর আগে সর্বোচ্চ ফেল করেছিল মাত্র 2,000 জন, 2,100 না 2,300 এরকম। আর এইবার পাস করছিল 20,600। এটা হলো 18তম পরিসংখ্যান বলতেছি, নেটে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। তো কেন ফেল করাইছিল? কারণ হলো বলছে যে এই অন্যান্য অংশটা যে 8 মার্ক, এইখানে পাস মার্ক কত হয় 8-এর মধ্যে? ধরেন 3, এই 3 অধিকাংশকে ওরা দেয় নাই, তাদের ফেল করাই দিছে। সো প্রিলি ভালো করলেই যে আপনি কনফার্ম চাকরি পাবেন তাও না, ভাইবাটাও গুরুত্ব দিয়ে দিতে হবে। আর বাকি যে সার্টিফিকেটের 12 মার্ক, অনেকেরই তো সার্টিফিকেটে ভালো নাম্বার আছে, ফলে অনেকেরই 12-তে 12ও আছে, অনেকের 12-তে 10ও আছে। তাহলে দেখেন 20-এর মধ্যে 12-তে 12 বা 12-তে 10 পেলে এমনি তো পাস হয়ে যায়, কিন্তু তারপরও কেন 20,000 মানুষ ফেল করলো?
কারণ হলো ওই যে ওদের আলাদা করে মার্ক ডিস্ট্রিবিউশনের সিস্টেমটা। সো এইবারের পরীক্ষা যারা দিবেন, মূল চ্যালেঞ্জ গুলো কি আপনাদের সামনে? প্রথম চ্যালেঞ্জে আমি মনে করি যেহেতু কোনো পাস মার্ক নেই, আছে হলো কাট মার্ক। সো এটা বিসিএস এর মতো অনেক কম্পিটিশন হবে এবং চান্স পাওয়া মোটামুটি সো টাফ। আরেকটা হলো সাবজেক্টিভ অংশগুলো এমসিকিউ আকারে প্রস্তুতি নেওয়া লাগবে। এইটা একটা বিশাল চ্যালেঞ্জিং বিষয়। যেমন ধরেন নরমালি আমাদের একটা প্রশ্ন লিখতে বললে অমুক বিষয়টা নিয়ে লেখো বা অমুক বিষয়ের গুরুত্ব তুলে ধরো বা অমুকের সংজ্ঞা আলোচনা করো বা অমুক টপিক নিয়ে লিখুন। তখন হয় কি আমি ওই টপিকের উপর আমি যে সংজ্ঞা পারি এরকম ২টা সংজ্ঞা অনেকে আবার বানায়ও লেখে। তো এরকম ২টা সংজ্ঞা লিখলো, কিছু পয়েন্ট বানায় লিখতে পারে, মুখস্থ লিখতে পারে। বাট এমসিকিউ পরীক্ষায় এরকম করার সুযোগ নেই। এমসিকিউ পরীক্ষায় একটা সংজ্ঞা তুলে দিবে, দিয়ে বলবে যে এই সংজ্ঞাটি কার, অথবা একটা সংজ্ঞার মধ্য দিয়ে একটা সিম্পল একটা টপিক উঠাই দিয়ে বলবে যে অমুক উক্তিটি কোন সংজ্ঞার মধ্য থেকে নেওয়া হয়েছে বা কার সংজ্ঞার মধ্যে এই বিষয়টি উল্লেখ আছে। যেমন ধরেন আমাদের জনসংখ্যা নিয়ে একটা বিজ্ঞান আছে জনবিজ্ঞান, জনবিজ্ঞান সম্পর্কিত অমুক উক্তিটি কার সংজ্ঞায় পাওয়া যায়। অথবা আমাদের বিভিন্ন প্রকারভেদ আছে না, এটা দিয়ে ধরেন দিল যে অমুক জিনিসের প্রকারভেদ কতটি। এই ধরনের প্রশ্ন এমসিকিউ আকারে হলে অনেক বেশি টাফ। আরেকটা হলো জেনারেল অংশে এখানে অনেক বেশি নাম্বার অর্জন করা লাগবে, কারণ হলো আপনি জেনারেল অংশে যদি কোনোভাবে পিছায় যান সাবজেক্টিভে ওটা কভার করতে পারবেন না। কারণ সাবজেক্টিভে প্রশ্ন যদি সহজ হয় তাহলে শুধু আপনার একার জন্য সহজ না, আপনার সাবজেক্টে যত মানুষ পরীক্ষা দিবে সেটা সবার জন্যই সহজ। আপনার সাবজেক্টের মানুষ থেকে আপনি আলাদা হতে পারবেন কোথায়? যদি জেনারেল অংশ কঠিন হয় এইখানে আপনি বেশি নাম্বার তুলে নেন, অথবা জেনারেল অংশ সহজ হয় এইখানে আপনি সহজ প্রশ্নের মধ্যে সর্বোচ্চ নাম্বার তুলে নেন। অর্থাৎ জেনারেল অংশে আপনি অন্যদের থেকে আপনার সাবজেক্টে যারা আছে তাদের থেকে অনেকখানি আগায় থাকার সুযোগ থাকে। কারণটা হলো জেনারেলের যে অংশটা এই অংশটা আপনার সাবজেক্টের সবাই পরীক্ষা দিলেও আপনার সাবজেক্টের যারা সাবজেক্টিভ পরীক্ষা দিবে ওনারা সাবজেক্টের ক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী উত্তর করলেও জেনারেল পার্টে কিন্তু সবার উত্তরের ধরন এক হবে না। আর আপনার কম্পিটিশন শুধুমাত্র আপনার সাবজেক্টের লোকজনের সাথে, অর্থাৎ আপনার সাবজেক্টে যারা আছে, যেমন যারা আপনার সাবজেক্ট ফিজিক্সে ধরেন আছে, এই ফিজিক্সের লোকজনের যে নাম্বারটা সেটা ফিজিক্সের লোকজনের সাথেই কম্পিটিশন হবে বা ফিজিক্সের লোকজনের সাথেই তুলনা করা হবে। বোঝা গেল? সো আপনার সাবজেক্টে শুধু কম্পিটিটর হলো আপনার সাবজেক্টের লোকজন। যার কারণে আপনি জেনারেল অংশে যত ভালো করবেন, আপনি ততই আপনার সাবজেক্টের বাকি লোকজনের থেকে এগিয়ে থাকার সুযোগ থাকবে। আরেকটা হলো জেনারেল প্লাস সাবজেক্টিভ ২ টা অংশেই নিজ সাবজেক্টে সারা দেশের মধ্যে এই কম আসনে উত্তীর্ণ হওয়া হলো বিশাল চ্যালেঞ্জ। সারা দেশে ধরেন আপনার সাবজেক্টে সারা দেশের মধ্যে সব মিলায় পদ ফাঁকা আছে ৫০ টা। এখন কম্পিটিটর আছে শুধু ঢাকা ভার্সিটির এই সাবজেক্টের কতজন? বা জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এরকম বাংলাদেশে প্রায় ৫৭ টা ইউনিভার্সিটি আছে। তার মধ্য থেকে আমরা ধরলাম ৩০ টা ইউনিভার্সিটির লোকজন আবেদন করবে আপনার সাবজেক্টে। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সরকারি কলেজ আছে বড়, বড়। যেমন বিএল কলেজ, বিএম কলেজ, এরপরে আমাদের ইসের কলেজ, কারমাইকেল কলেজ, এরকম অনেক বড় কলেজ আছে। ঢাকা কলেজ, সিটি কলেজ, এইসব কলেজ-টলেজ মিলায়ে যারা আবেদন করবে হিউজ লোকজন। সো এতগুলা মানুষের মধ্য থেকে এই ৫০ টা শূন্য পদের বিপরীতে মাত্র ১০০ জন মানুষ বা ১৫০ জন মানুষ উত্তীর্ণ হলে আপনাকে সেই ১৫০ র মধ্যে আসতে হবে। এইটা বিশাল চ্যালেঞ্জ। যার ফলে শুধু যে আপনি জেনারেল অংশে খুব ভালো পরীক্ষা দিলেই হয়ে যাবে তা না। সাবজেক্টিভেও আপনার অনেক বেশি নাম্বার তুলতে হবে। আদারওয়াইজ জেনারেল ভালো পরীক্ষা দিলেন, সাবজেক্টিভ খারাপ দিলেন, ধরা খেয়ে যাবেন। অথবা সাবজেক্টিভ ভালো দিলেন, জেনারেল দুর্বল পরীক্ষা দিলেন, ধরা খেয়ে যাবেন। ২ টাতেই নাম্বার তুলতে হবে এবং ২ টাতেই মোটামুটি সর্বোচ্চ পরিমাণ নাম্বার তুলতে হবে। as much as possible। তাহলেই কেবলমাত্র সুযোগ আছে। আর সাবজেক্টিভ প্রস্তুতির ক্ষেত্রে মূল পয়েন্ট কোন, কোন ফোকাস করবেন? সংজ্ঞা ভিত্তিক প্রস্তুতি নিবেন। প্রত্যেকটা সংজ্ঞা, প্রত্যেকটা টপিকের সুনির্দিষ্ট বিষয়গুলো, পয়েন্টগুলো ওকে? আরেকটা হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল। বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল যেটা আছে এটা সম্পর্কে যদি আমরা বলি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল, তারিখ, এরপর হলো প্রকারভেদ। সাল ছাড়া আর আছে প্রকারভেদ। অমুক জিনিস কত প্রকার, তমুক জিনিস কত প্রকার, গঠনের ভিত্তিতে অমুক কত প্রকার, ইসের ভিত্তিতে কত প্রকার, ইত্যাদি, ইত্যাদি জিনিসপত্র। এইগুলো হলো অনেক চ্যালেঞ্জিং হবে। যেটা
প্রিলি পরীক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ হলেও লিখিতর ক্ষেত্রে এটা চ্যালেঞ্জ ছিল না, মন গড়া লেখা যেত, বানায় বানায় লেখা যেত, বাট প্রিলি পরীক্ষায় এরকম করে করার সুযোগ নাই। ওকে ওকে এরপরে হলো আমাদের এখানে প্রত্যেকটা টপিকের তাই একেবারে খুঁটিনাটি সহ বিস্তারিতভাবে পড়তে হবে, যেটা আগে লাগতো না। আগে মোটামুটি আপনার যা খুশি তাই পড়ে গেলে মোটামুটি একটা লেখা যেত, 2-4টা সাবজেক্ট ছাড়া, সায়েন্সের বা কমার্সের 2-1টা সাবজেক্ট ছাড়া বাকি সাবজেক্ট গুলো মোটামুটি ভাবে চালাই নেওয়া যেত। বাট এইটার কিন্তু চারুকলায় 4 বছরের বিএফএ করা মাস্টার্স চলতেছে, আমি কি আবেদন করতে পারবো? হ্যাঁ, 4 বছরের ডিগ্রি যাদের আছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন। আইসিটি সহকারী কত আছে শূন্য পদটা আমার মনে নেই, দেখে নিলে পেয়ে যাবেন। সোশিওলজি কলেজ পর্যায়ে 31টা আছে। আচ্ছা, 31টা থাকলে এটা মোটামুটি ভালো পদই বলা যায়, কিন্তু তারপরেও অনেক চ্যালেঞ্জ আছে। সো আপনি আপনার সাবজেক্টের প্রস্তুতি ঠিক কতটা খুঁটিনাটি সহ নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন, যে কতটা খুঁটিনাটি একেবারে ধরে ধরে বিস্তারিত প্রস্তুতিটা আপনার নিতে হবে। এখন কথা হলো এই বইপত্র পড়বেন কোথা থেকে? এই কে আবার? এটা কে ঢুকলো ভাই? এতক্ষণ তো ভালোই ছিলাম আমরা, হঠাৎ করে কে আসলো কই থেকে? তা এখন কথা হলো আপনি সাবজেক্টিভ প্রস্তুতি নিবেন কোথা থেকে বা কোথায় এটা সম্পর্কে ডিটেইলস নিলে প্রস্তুতি ভালো হয়, এটা নিয়ে কথা বলবো। তার আগে দেখেন এইবারের আবেদনের ওই শর্তটা যেটা আমরা এতক্ষণ বললাম, এইটা একেবারে আমাদের নির্বাচনের অনুপাত দেওয়া আছে, যে যত পরীক্ষার্থী তাদের মধ্যে থেকে বাছাইটা হবে কিভাবে, অনুপাতটা হবে প্রতি একটি শূন্য পদের জন্য 1:2 অনুপাতে প্রার্থী নির্বাচন করবে। একটা শূন্য পদের বিপরীতে 2 জন প্রিলি পাস করতে পারবে। শূন্য পদ ভিত্তিক নিয়োগ, এবং যেই 2 জন পাস করবে তাদের মধ্যে থেকে একজনকে শূন্য পদে সরাসরি নিয়োগ দিয়ে দেওয়া হবে, এবং সে জাস্ট গিয়ে জয়েন করবে, আর মধ্যে কোনো কার্যক্রম থাকবে না। কিন্তু সেই সার্কুলারটা কবে হবে এটা জানি না, সার্কুলার প্রকাশ করতে হয়তো আরো দেরি আছে, হয়তো আরো দেরি আছে, কত দেরি আছে আমি জানি না। তারপরে দেখেন, এরপরে যেটা আমি বলবো সেটা সবার জন্য প্রযোজ্য, একটা সাবজেক্টেরটা নিয়েছি যাতে সবাই মূল বিষয়গুলো বুঝতে পারেন। আপনার সাবজেক্টের উপরে যে বইগুলো বাজারে পাওয়া যায় তার মধ্যে একটা বইয়ের নাম হলো ইন্টারমিডিয়েট, একাদশ দ্বাদশের প্রথম পত্র, আর একটা হলো একাদশ দ্বাদশের দ্বিতীয় পত্র। আপনার সাবজেক্ট যেটা আছে প্রত্যেকটা সাবজেক্টের 2টা করে পার্ট আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। এটা হলো এইচএসসি বা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। এইচএসসি বা একাদশ দ্বাদশ শ্রেণীতে আপনার সাবজেক্টের প্রথম পত্র, আপনার সাবজেক্টের দ্বিতীয় পত্র, 2টা বই পাওয়া যায়। এই 2টা বই বাজার থেকে কালেক্ট করতে পারেন, অথবা যারা শিক্ষার্থী আছে এখন পরে তাদের কাছ থেকেও নিতে পারেন, অথবা ফটোকপির দোকান থেকে নিতে পারেন। একেবারে ফাইনালি কিছু না পেলে আমার বউ যে আছে বউয়ের কাছ থেকে নিতে পারেন। বউ মানে সবসময় বিয়ে করা বউ না, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ওদের বইপত্র অনলাইনে দেওয়া থাকে, খুব ইজিলি এটার পিডিএফ কালেক্ট করতে পারবেন বউয়ের কাছ থেকে। এই পিডিএফ কালেক্ট করলে এই বইগুলোর পিডিএফ অনলাইনে দেওয়া আছে বউয়েরটা, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এই বউ আবার সেই বউ না কিন্তু, হ্যাঁ। আর এর বাইরে একটা পাবেন, যে আপনার সাবজেক্ট যেটা আছে ওই সাবজেক্টের উপরে অনার্স ফার্স্ট ইয়ারের একটা বেসিক বই হয়, সাধারণত যারা নন মেজর হিসেবে আপনার সাবজেক্ট পড়ছে তাদের জন্য এই বইটা হয়। যেমন ধরেন আপনার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, কিন্তু অর্থনীতি আপনার মৌলিক সাবজেক্ট না, তাই আপনি অর্থনীতির উপরে যে বইটাই পড়েন না কেন সেটা একটা মাত্র বই, অর্থাৎ এক বই দিয়ে অর্থনীতির সবকিছু আপনাকে বুঝাই দিছে। আবার যদি ধরেন আপনি সমাজবিজ্ঞানের মানুষ হন, সমাজবিজ্ঞানের মানুষ, আপনার সমাজ কল্যাণ অত ডিটেলসে পড়া লাগে না, একটা বই পড়ছেন শুধু সমাজ কল্যাণের জন্য। ওরকম যে একটা বই পরিচিতিমূলক অনার্সে প্রত্যেক সাবজেক্টেরই এরকম একটা বেসিক বই থাকে, যেটার মধ্যে এই সাবজেক্টের একেবারে সার সংক্ষেপ শুরু থেকে শেষ পর্যন্ত সাবজেক্টের একটা ওভারঅল সামারি দেওয়া থাকে। এই ধরনের একটা বই পাওয়া যায় অনার্স প্রথম বর্ষের, এটা হলো অনার্সের ফার্স্ট ইয়ারে এরকম একটা বই পাওয়া যায়। এই বইটা জোগাড় করবেন যেখান থেকে পারেন। আপনার সাবজেক্টের যে বেসিক বই আছে পরিচিতি, সহজ কথায় বললে হিসাব বিজ্ঞান পরিচিতি, ব্যবস্থাপনা পরিচিতি, সমাজবিজ্ঞান পরিচিতি, রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি, ভূগোলের পরিচিতি, এরকম একটা নন মেজর টাইপের সাবজেক্ট যাদের থাকে ওনাদের জন্য বই আছে। আর এই 3টা বই ছাড়া আর একটা বই আপনি টেক্সট বই বা রেফারেন্স বই হিসেবে পড়তে পারেন, সেটা হলো আমাদের 49তম স্পেশাল বিসিএস, যেটা হলো এই 49তম স্পেশাল বিসিএস এর যেই বইগুলো প্রকাশিত হয়েছিল সেই বইগুলোর মধ্যে কিছু সাবজেক্টিভ বই আছে। আপনার সাবজেক্টের যদি সাবজেক্টিভ কোনো বই বাজারে পান
তাহলে সেটা নিতে পারেন। নিবন্ধনের জন্য এখন পর্যন্ত আই রিপিট কোয়ালিটি বইয়ের সংখ্যা খুবই কম। ওকে, তো আপনার সাবজেক্টে এখন পর্যন্ত পাশের হার খুবই কম, তাই এটা মাথায় রেখে মানে বই খুবই কম আছে ভালো বই, যার কারণে মাথায় রেখে আগে এইগুলো থেকে ধরে প্রস্তুতি নেওয়া শুরু করবেন। তারপরে যারা ভর্তি আছেন তাদের সাথে তো ক্লাসে কথা হবে, এবং ক্লাসে ডিটেইলস আরো অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বিস্তারিত কথা হবে ভেঙে ভেঙে, এবং প্রত্যেকটা লেকচারের সাথে হিউজ পরিমাণে এমসিকিউ রাখা আছে, এমসিকিউ গুলো ধরে পড়বো। বাট সবার শুরুতে আপনার যেটা করণীয় সেটা হলো এই বই কটা কালেক্ট করবেন। প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে এরকম 4টা বই কালেক্ট করার মতো আছে। তার মধ্যে হয়তো সব সাবজেক্টের ক্ষেত্রে 49তম বিসিএস এ বই প্রকাশিত হয়নি, যদি না পাওয়া যায় তাহলে নাই। আর বাকি 3টা বই সব সাবজেক্টের আছে, এরকম বেসিক বই। তো এই 3টা বেসিক বই যখন আপনি জোগাড় করবেন আপনার কাজ শেষ, এবং এই বেসিক বইগুলো ধরে সেই অনুযায়ী আপনি প্রস্তুতি নিবেন। এতটুকুই হলো আমার মূল কথা, যে এই বেসিক বইগুলো ধরে আপনি আপনার প্রস্তুতিটা শুরু করবেন, এবং বেসিক বই অনুযায়ী যখন প্রস্তুতি শুরু করবেন তখনই আপনার কাজটা মোটামুটি সহজ হবে। এতটুকুই আমার কথা। এরপরে বাকি বিস্তারিত আমরা ক্লাসে তো আবার কথা বলবো, ক্লাসে ডিটেলসে আমার সাবজেক্ট যেটা আছে বা অন্যান্য সাবজেক্টের যারা আছেন, যে স্যাররা আছেন, ওনারা যে পিডিএফ লেকচার শিটটা দিবেন, ওই লেকচার শিটের সাথে আমারটা সাবজেক্টের কথা যদি বলি, প্রতিটা লেকচারে কম করে 100 করে এমসিকিউ আছে। 20টা লেকচার যদি থাকে, 20টা লেকচারে কমপক্ষে 2000 এমসিকিউ আমরা পড়বো। 20টা লেকচারের জন্য কমপক্ষে 2000 এমসিকিউ আমরা পড়বো। আর 2000 এমসিকিউ সাথে যদি ওই টেক্সট বইগুলো পড়েন, আমার কাছে একটা টেক্সট বই আছে, আমি একটু দেখাই বইগুলো কেমন হয়। এরকম ছোট ছোট সাইজের পাতলা বই হবে এরকম। ধরেন একটা বই আছে সমাজকর্ম, একটা আছে সমাজ বিজ্ঞানের। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম একটা প্রথম পত্র হয়, আর একটা হয় দ্বিতীয় পত্র। এই 2 পত্র বই একত্র করে সাথে যদি অনার্সের এই পরিচিতিমূলক বই যেটা আছে এটা জোগাড় করতে পারেন, তাহলে আপনার কাজ শেষ। এই বইগুলো রিডিং করবেন ধরে ধরে, নিখুঁত যে জায়গাগুলো আছে, যে জায়গাটা আপনি সাল আছে, তারিখ আছে, প্রকারভেদ আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনি গুছিয়ে পড়তে পারেন। ওকে, মোটামুটি আমার আলাপ শেষ। কোনো কথা থাকলে বলতে পারেন, আনমিউট করা আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। এখানে ওয়ালাইকুম কিভাবে আসসালাম। প্রিপারেশন নেবো স্যার? এখানে তো অনেকগুলো সাবজেক্ট আছে স্যার। কিসে? সমাজ সামাজিক বিজ্ঞানের বিজ্ঞান। ক্ষেত্রটা এরকম কাজ হবে না। সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা এই বইগুলো যেগুলো আছে, যে কয়টা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের যে কয়টা এরকম বেসিক বই আছে ইন্টারমিডিয়েটের, বইগুলার পিডিএফ গুলো, পিডিএফ কি সরি এমসিকিউ গুলো আপনারা ফটোকপি করে নিতে পারেন, অথবা এমসিকিউ গুলো মোবাইলে ছবি তুলে নিয়ে ওটা পিডিএফ বানায় ওইখান থেকে পড়তে পারেন। সাথে হলো আপনারা বাকি ইন্টারমিডিয়েটের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র অনলি, আর কিচ্ছু না। আর বাকি হলো সামাজিক বিজ্ঞানের কোনো বই যদি বাজারে এই মুহূর্তে থাকে সেই বই দেখতে পারেন, আদারওয়াইজ আমাদের লেকচার গুলো ফলো করতে পারেন। এখানে সাবজেক্ট বেশি, যেমন ভৌত বিজ্ঞানে সাবজেক্ট বেশি, যেমন সমাজ বিজ্ঞানে সাবজেক্ট বেশি, এইসব ক্ষেত্রে এই জিনিসগুলো দেখতে পারেন। আর যারা জুনিয়র মৌলভী পদের পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে যেটা হবে, জুনিয়র মৌলভী, হ্যাঁ, জুনিয়র মৌলভী যারা পদের আছেন, তারা হলো বাংলা ইংরেজি গ্রামার অংশটা বেশি ফোকাস দিবেন। বিশেষ করে নবম দশম শ্রেণীর যে গ্রামার আছে ওই গ্রামার ফোকাস দিলেই হবে ইনশাল্লাহ। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার ওকে, চারুকলা থেকে আমরা কি পড়বো স্যার? চারুকলার ক্ষেত্রেও চারুকলার ওরকম বেসিক কিছু কনসেপ্ট আছে, এই কনসেপ্ট নিয়ে আপনাদের অনার্স এর বই দেখতে হবে। ইন্টার বইয়ে খুব বেশি বোধহয় পাবেন না, অনার্স এর বই দেখতে হবে। বিএফ এর যে অনার্স ফার্স্ট ইয়ারের যেটা বই হয়, এই বইয়ের মধ্যে যদি কোনো বেসিক বই থাকে, যারা যেই সাবজেক্টের ছিলেন তাদের সেই সাবজেক্ট থেকে, যেমন স্কাল্পচার, ড্রয়িং, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই যে আপনার এই থাকবে বই থাকবে বেসিক, তাও না। বাট ওভারঅল একটা বেসিক কিছু টাইপের বই যদি থাকে সেগুলো দেখতে পারেন, আর এর বাইরে আমাদের লেকচার গুলো দেখতে পারেন। কে যেন আনমিউট করে বসে রয়েছে, সুর 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 করে ফ্যানের বাতাসের শব্দ ভাই। আশা করি বুঝতে পেরেছেন, এতটুকুই ছিল আমাদের আলাপ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। মাদ্রাসার অ্যারাবিক লেকচারার ওনাদের জন্য কি সাজেস্ট করেন? অ্যারাবিক লেকচারের জন্য আপনাদের ওরকম বেসিক যদি কোনো বই থাকে, মূলত আমি মাদ্রাসার বইপত্র সম্পর্কে খুব বেশি আইডিয়া রাখি না, তবে আপনাদেরও এরকম যদি কোনো বেসিক বই থাকে যেটা আপনাদের ইসের সময় ফাজিলের সময় পড়েছেন, ওরকম বেসিক বই দেখতে পারেন। আর যেটা আপনাদের আলিম পরীক্ষার সময় যদি কোনো বই থেকে থাকে সেই বইগুলো একটু দেখতে পারেন। শুকরিয়া, স্যার হিন্দু শুকরিয়া। ধর্মের জন্য, বুঝতে স্যার হিন্দু ধর্মের জন্য হিন্দু ধর্মের জন্য ওই যে 3 বছরের যে কোর্সটা আছে আপনাদের, কি যেন নামও ভুলে যাই, আহ কাব্যতীর্থ স্যার।
কাব্যতীর্থের যে বই আছে ওইখানের যে বেসিক বই, যে কোনো বেসিক টাইপের একটা বই যেখানে ওভারঅল টোটাল সাবজেক্টের একটা সামারি আছে, এই ধরনের একটা বই একটু খোঁজ নেবেন। এই বইগুলো আপনি নেটে সার্চ দিলে আগে পাবেন। সেই নেটে বইগুলোর আর কি প্রত্যেকটা বইয়ের সূচিপত্র দেখবেন এবং সূচিপত্রটা বেসিক মিলাবেন কোথায়। এই সিলেবাসটা মূলত মিলবে গিয়ে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যেই সিলেবাসটা ছিল, এই লিখিত পরীক্ষার যেই সিলেবাসটা ছিল 18তম শিক্ষক নিবন্ধনের সেম টু সেম সিলেবাসে পরীক্ষা হতে যাচ্ছে এবারও। কারণ একটা সাবজেক্টের মূল বিষয় কখনো চেঞ্জ হয় না। সো ওই সিলেবাসটা ডাউনলোড করে ওটার সাথে মিলাই দেখে নেবেন, তাহলে হবে। হিন্দু ধর্ম শিক্ষা 18তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের যে সিলেবাসটা সম্পর্কে বলা ছিল, 18তম শিক্ষক নিবন্ধনের সিলেবাস হিন্দু ধর্ম শিক্ষা, ওটা সার্চ দিলে পেয়ে যাবেন। ওকে, আসসালামু স্যার আলাইকুম ভৌত স্যার। বিজ্ঞান স্যার সব ভৌত সাবজেক্ট বিজ্ঞান কি আলাদা করা হয়েছে? প্রত্যেকটা আলাদা আলাদা করে বলার দরকার নাই তো, সবই একই জিনিস। যার ফিজিক্স আর আর কেমিস্ট্রি আমাদের দুইটা মিলে বিষয়টা একটু প্রস্তুতি বলেন তো। নেবেন, সে দুইটার বেসিক বইগুলো দেখবেন। স্যার ব্যবস্থাপনা বিষয় নিয়ে একই সেম স্যার কাহিনী, আসসালামু আলাইকুম। ব্যবস্থাপনা প্রথম পত্র, স্যার দ্বিতীয় আমি পত্র তো বই আর সাথে কলেজ অনার্সের একটা বই পর্যায়ে দেখতে মানে পারেন। এই যে প্রস্তুতি নিতে আছি এই সমাজ কল্যাণ, ওইটাকে আমি দুটোটা কি পরীক্ষা দিতে পারবো, যেমন স্কুল পর্যায়ে কাব্যতীর্থ আর স্কুলে স্কুলে কাব্যতীর্থ দিতে পারবেন, এটা আলাদা আবেদন। আর কলেজের লেকচারার পদের এটা আলাদা আবেদন। তো একই সময় কি পরীক্ষাটা হবে? না, দুইটা আলাদা হয়, স্কুল একদিনে হয়, কলেজ আর একদিনে হয়। ও আচ্ছা, সেটাই। তো বই কি ওই যে সমাজ কল্যাণ বই, ওটা কি ইন্টারের প্রথম পত্র 6 দ্বিতীয় থেকে পত্র? পড়া শুরু করেন সমাজ কল্যাণ। যদি এতক্ষণ যা বলছে এটা না বুঝেন তাহলে 6 থেকে পড়া শুরু করেন। আমরা বললাম আসসালাম এতক্ষণ যে ইন্টারের প্রথম পত্র দ্বিতীয় পত্র আর অনার্সের একটা মৌলিক বই আছে পরিচিতিমূলক, যেই সাবজেক্ট ওই সাবজেক্টের পরিচিতি নাম। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম বলেন। যে আমরা তো চারুকলা থেকে 1 বছরের কোর্স করছি স্যার। তো আমরা কি স্কুল কলেজ দুইটাই দিতে পারবো না শুধু স্কুল? চারুকলায় যদি কলেজে শূন্যপদ থাকে তাহলে শূন্যপদ দিতে পারেন, শূন্যপদ তো আমি জানি না। বাট যদি মানে আপনার 4 এক বছরের বছরের ডিগ্রি হয় কোর্সে কি চারুকলায়, 1 বছরের কোর্সে বোধহয় শুধু স্কুলে পারবেন, কলেজেরটা আছে কিনা আমি শিওর না। একটু সার্চ দিলে বিধিমালা অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে ওনাদেরকে কল করলে ওনারা এটা ডিটেলস আপনাকে বলে দিতে পারবে। আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে এইটা ওনারা আপনাদেরকে ডিটেলসে বলে দিতে পারবে। আমাদের হেল্পলাইন নাম্বারে একটু অনুগ্রহ করে কল দিবেন কোনো বিষয় জানার থাকলে। 09644333300 নাম্বারটা একটু লিখে নিতে পারেন, অথবা নাম্বার তো জানেনই, ওনাদেরকে কল দিলে ওনারা ডিটেলসে আপনাকে সবকিছু বলে দিবে। আমাদের হেল্পলাইন নাম্বার 09644333300, এটা হলো আমাদের হেল্পলাইন নাম্বার। ওকে, আর আসসালামু স্কুল আলাইকুম। পর্যায়ে একটা সাবজেক্ট কি একটাই পরীক্ষা দিতে পারবো? মানে স্কুল আমার পর্যায়ে মেইন এক সাবজেক্ট সাবজেক্ট সমাজ একটা হয় বিজ্ঞান। না, সমাজ বিজ্ঞান না, ওইটা সব সাবজেক্ট পড়তে হবে যতগুলো আছে সবগুলো। ওকে, মানে আমি পরীক্ষা যদি দিতে চাই তাহলে কি একদিনে মনে করেন চারুকারু আর সমাজ বিজ্ঞান দুইটা কি দিতে পারবো না? না না, একটাই দিতে স্কুলে পারবো? যে কোনো একটাই দিতে পারবেন আপনি। হিন্দু ধর্মতে চলে গেলে হিন্দু সেটা ধর্ম, চারুকারুতে গেলে চারুকারু, তখন আর সমাজ বিজ্ঞানের আপনি থাকবেন না। আপনি যে কোনো একজন আর হইতে পারবেন, সবার হওয়ার সেটা চান্স নেই, যে কোনো এক স্যার সাবজেক্টে আমি যাবেন। কিছু বলবো স্যার। আপনি আবার কি বলবেন বলেন, আমরা তো সবারটাই স্যার শুনতেছি। আমার হচ্ছে প্রিভিয়াস মাস্টার্স করা আছে সাইকোলজি থেকে। ভালো, তো যদি স্কুলে শূন্যপদ তো থাকে ওইখানে দেবেন। স্কুলে তো সামাজিক বিজ্ঞান, এখানে তো কোনো ই নাই। না, সেজন্য শুধু সমাজ বিজ্ঞান পড়লেই হবে স্যার, না সাইকোলজিও সাথে পড়তে হবে? স্যার সমাজ বিজ্ঞান স্যার কথা শুনতে পাচ্ছি না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনি মিউট হয়ে গেছেন। আপনার কথা শোনা ও, যাচ্ছে না। বলছি কি বুঝছেন আপনি? হ্যালো, স্যার কথা এতক্ষণ বললাম যে শুনতে আপনার পাই নাই আমরা। সাবজেক্টের এতক্ষণ শোনা লাগবে না, আমি বলছি আপনার সাবজেক্টের ওই বেসিক কথাবার্তা গুলো পড়বেন এই। আর স্কুল পর্যায়ে আবেদন করতে হলে যে কোনো একটাই করতে পারবেন, দুইটা একসাথে করতে পারবেন না। আর সামাজিক বিজ্ঞানে আবেদন করলে 7টা সাবজেক্টে গতবার পরীক্ষা হয়েছিল, এবার হয় 7টা সাবজেক্টে হবে, না হলে 12টা সাবজেক্টে হবে। অর্থাৎ এবার আবেদন করা যাচ্ছে 12টা সাবজেক্ট থেকে, গতবার আবেদন করা গিয়েছিল 7টা সাবজেক্ট থেকে। 7টা সাবজেক্ট থেকে আবেদন করা গেছে বিধায় 7টা সাবজেক্টেরই পরীক্ষা হয়েছে। 12টা সাবজেক্ট থেকে আবেদন করা যাবে বিধায় 12টা হতেও পারে, অথবা আগের মতো 7টা সাবজেক্টে পরীক্ষা হতে পারে। ওকে, এতটুকুই ছিল আলাপ। আরো বিষয় যদি কোনো
বিস্তারিত জানার থাকে 09644433300 আমাদের এই যে হেল্পলাইন নাম্বারটা, এখানে কল দিলে ওনারা আরো ডিটেলসে আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে 1 বছরের ডিগ্রি দিয়ে কি পারবেন, 4 বছরের ডিগ্রি দিয়ে কি পারবেন, যারা কামিল 3 বছরের ডিগ্রি করছেন, কামিল না তো ওই যে ফাজিল যারা 3 বছরের ডিগ্রি করছেন তাদের ক্ষেত্রে কি বিধান, এগুলো সব ডিটেইলসে জানতে আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিলেই হবে, ওনারা আপনাকে বিস্তারিত বলে দিবে। আমি হয়তো প্রত্যেক সাবজেক্ট বা প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে কথা বলার সুযোগ নেই বা সময় হবে না, বাট আপনারা এই নাম্বারটায় কল করলে 09644433300 এই নাম্বারটায় কল করলে ওনারা আপনাদেরকে বিস্তারিত বলে দিবে। আমি তাহলে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। শুভরাত্রি, শুভকামনা রইল সবার জন্য। আবারও দেখা হবে রেগুলার ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।